আর্থকুয়েক হচ্ছে না। সালমান মুক্তাদিরের মতো এরকম সাহসী কোনো কন্টেন্ট ক্রিয়েটার না যে আমি ডিরেক্টলি লিখবো। আমি করি কি ওই জিনিসটা যে আমি বলতে চাই ওইটা আমি কন্টেন্টের থ্রুতে বলি। জুলাই আগস্ট আন্দোলনের পর কিন্তু আমরা দেখেছি যে অনেকভাবে সমালোচিত হয়ে জেলেও আছে বিষয়টা। সো আপনার কাছে কি মনে হয় বিষয়টা, কন্টেন্ট ক্রিয়েটরদের লাইফটা কি আসলে এরকম হওয়া উচিত? আই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট। যখন আমাকে থ্রেটস মেটস দেয় আমাকে তাহলে তুই মাইরেই ফেলা, আমার জন্য উপকার হবে তুই। দর্শক, ঈদ মুবারক। সময় টেলিভিশনে আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তানভীর হাসান। বছর ঘুরে আবার এসেছে পবিত্র ঈদ উল ফিতর। সেই ঈদের সময়টাতে আমার সঙ্গে আজ আড্ডা দিতে সঙ্গে আছেন এই সময় জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর রাকিন আফসার। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। ঈদ মুবারক। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এন্ড অ্যাক্টর। আচ্ছা ঠিক আছে, আর কি কি আছে বলেন, তার আগে ঈদ মুবারক। পডকাস্টার, আর কিছু নাই। আর কিছু নেই। দর্শকদের কি ঈদ মুবারক দিবেন না? আমি তো আপনাকে ঈদ মুবারক, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল, বিকজ আমরা এত কিছু পার হয়ে আসছি, এই ঈদটা ভালো হওয়াটা ইজ ম্যান্ডেটরি ফর অল অফ আস। আচ্ছা ঠিক আছে, ঈদের সময়টাতে ঈদ নিয়ে একটু কথা বলি, তারপরে অন্য দিকে দিকে যাব। ডেফিনেটলি ঈদের নিয়ে তো কথা বলবো, কি নিয়ে কথা বলবো? না, তার আগে একটা কথা বলতে চাই। রাকিন আফসার নামটা আমি অনেক ঘাটাঘাটি করলাম, একদমই আনকমন একটা নাম। থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু মাই ফাদার। আচ্ছা, আমার বাবাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই নামটা রাখা। আমার বাবা আর মা মিলেই রাখছে, বাট আমার বাবা হলো বেশিরভাগই নামটা রাখছে। নামটার অর্থটা কি জানা আছে বা কি জানতে পারি একটু? আমার খুবই ইউনিক একটা নাম মনে হয়েছে। আমি যতটুকু জানি রাকিন নামটা নাকি নবীজিকে ডাকা হইতো বা এরকম কোনো কিছু একটা, মানে প্রিয় নবী এরকম টাইপের একটা, বা খুবই সুন্দর। আমি একদম শিওর না, বাট সামথিং রিলেটেড টু ইসলাম আছে। আচ্ছা, আমি শিওর না বলে আমি কিছু বলতেছি না, কোনো প্রবলেম নেই, কিন্তু নামটা খুবই ইউনিক, প্রিয় নবী সামথিং কিছু একটা, খুবই ইউনিক এবং আনকমন একটা নাম। আপনি বাংলাদেশে আর কারো পেয়েছেন রাকিন আফসার? না, রাকিন পেয়েছি, আফসার পাই নাই, মনে হয় না। পাইনি, আমিও পাইনি। রাকিন আহমেদ পাইছি, রাকিন হোসেন পাইছি, রাকিন বাট আমার ফ্যামিলির সবার নামই অনেক ইউনিক, জাস্ট মানে এক্সেপ্ট ফর মাই মানে একদম লিটল সিস্টার, ইয়াংগেস্ট সিস্টার ছাড়া। আমার বোনের নাম যেমন আতিকা রহিন ত্রিশিলা, একদমই ত্রিশিলা আতিকা রহিন, নট রহিম, রহিন ত্রিশিলা। আচ্ছা, আমার নাম হলো রাকিন আফসার তাসিন। তাসিন। তাসিন নামটা আবার, বা তাসিন নামটা কিন্তু খুব আনকমন। সবার হলো তাহসিন, আমারটা হলো জাস্ট তাসিন। তাহলে এরপর থেকে যদি কারো বাবু টাবু হয়, নাম রাখতে হয়, আপনাদের ফ্যামিলির সাপোর্ট নিতে হবে। আমরা কিন্তু অনেক ভালো ভালো ইউনিক নাম রাখতে পারি, বাট এরকম ওই যে অনেকে আছে না যে অনেক খুব ডিফিকাল্ট ইউনিক নাম দেয়, ওরকমও না। আমরা খুব ইজি ফ্লো, ইজি নামগুলো দিই, বাট যেগুলো স্টিল অনেক ইউনিক। ঠিক আছে, আমি আপনার থেকে ভবিষ্যতে সাপোর্ট নেব আর কি এই নামের ব্যাপারে, ইনশাআল্লাহ। রাকিন ভাই, ঈদ কেমন যাচ্ছে আগে সেটা শুনতে চাই। আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো যাচ্ছে। ঈদ ভালো যাচ্ছে। ঈদে কি করা হয় এই মুহূর্তে? তো আসলে ডিজিটাল ঈদ, এখন বলতে গেলে আধুনিক যুগ, ঈদ আসলে চেঞ্জ হয়ে গেছে। ভালো লাগে এখন আগের মতো? এখন ঝামেলাটা হয়েছে কি, এখন তো বয়স বেড়ে গেছে 30-এর উপরে, এখন ওই বাচ্চা নাই যে কারো থেকে সালামি নিব, আনলেস যারা 90 ইয়ার্স ওল্ড তারা তো সবই মারাই গেছে, তো থেকে তো সালামি নেওয়া যাবে না। আর যারা আমার থেকে বড় বড় ভাইরা, তাদের বাতে ব্যথা, তারা এখন সালামিও দিতে পারে না, সো আসেই না বাসায়, ওরা হসপিটালাইজড। সো এখন দেখা যায় যে আমারই সালামি দিতে হয়। এখন সবচেয়ে ওয়ার্স্ট জিনিস কি, এখন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিক ফিগার, এখন আমার সাথে যারা যারা কাজ করে তারা তো সবাই আমার থেকে একটু বয়সে কম হবেই, প্লাস হলো এজেন্সিরও মানুষ আছে, এখন সবার সাথে ভালো আমার সম্পর্ক আছে, সো ওদেরকে আমার সালামি দিতে হয়। আবার যারা আমার সাথে কাজ করে তাদেরকে সালামি দিতে হয়। দেখা যায় যে বছরে যা কামাই এর অর্ধেক ওই সালামিতেই চলে যায়। মানে ঈদ মানে এখন একটা লস বিজনেস, ওয়ান কাইন্ড অফ। ঈদ আসলে একটা লস বিজনেস। আমার কাছে মনে হয় যে ঈদে আমার নেক্সট ঈদ থেকে আমি কোথাও লুকায় যাব। আমি কিন্তু এভরি ইয়ার ঈদের সময় আমি বাইরে যাই, ঘুরতে যাই, ঈদের আগে বা পরে বা ঈদের টাইমে আমি ঘুরতে বাইরে চলে যাই। হ্যাঁ, আমার বাংলাদেশে ঈদটা খুবই কম পালন করা হয়, বাট এই ঈদে আমি চাইছিলাম যে বাংলাদেশে থাকবো, এবার দুইটা ঈদেই বাংলাদেশে থাকবো। লাস্ট ঈদেও বাংলাদেশে ছিলাম অ্যাকচুয়ালি, মানে কুরবানি ঈদটাতে ছিলাম। আচ্ছা, এই যে যেহেতু দেশের বাইরে কথা বললেন না, ধরুন আপনি তো হয়তো বা কোনো না কোনো ঈদ দেশের বাইরে করেছি, তো দেশের বাইরে ঈদের সময় কি ঈদের দিনটা আসলে ফিল পাওয়া যায়? ইটস নট দ্য সেম। বাংলাদেশ একটা ডিফারেন্ট। বাংলাদেশে আমার সবচেয়ে ফেভারিট টাইমটা কি বলি, ঈদের আগে যে রোজাটা শেষ হয়ে যাবে, তখন করে কি অনেক সময় ইফতার বিলানো হয় পাড়া প্রতিবেশীর সাথে। ওই জিনিসটা আমার মোস্ট ফেভারিট, বিকজ ধরেন আমি তো একা থাকি, তো আমি তা তো ফ্যান্সি কোনো কিছু রান্না করতে পারি না ইফতারের জন্য, বাহির থেকে নিয়ে আসতে হয়। তো আমি প্রতিবেশী থেকে অনেক সুন্দর সুন্দর হালুয়া পাই, অনেক আইটেম পাই যেগুলো হোম কুকড, ওগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় যে ঈদের আগে যে এই আমেজটা, যে প্রতিবেশীর সাথে যে খাবারটা বিলানো, ইফতারটা বিলানো,
ওইটা আমার মোস্ট ফেভারিট। এবং আমি জানি না আপনার হয় কিনা, চাঁদ রাতের যে মজাটা, বিশেষ করে এখন তো চেঞ্জ হয়ে গেছে, আমার যেটা করা হয় চাঁদ রাতের দিন ফ্রেন্ডরা মিলে একসাথে, সব ফ্রেন্ডরা অনেকদিন পর দেখা হয়, স্কুল মাঠে গিয়ে আড্ডা দেওয়া, মজা করা। আপনার কি করা হয়? আমার চাঁদ রাত ইজ লাইক অলমোস্ট এভরিডে। আচ্ছা ঠিক আছে, মানে স্পেশাল কিছু না। আমি তো 9 to 5 জব করি না, কর্পোরেট জব করি না, তো এটা বললে মিথ্যা কথা বলা হবে যে চাঁদ রাতে আমি খুব স্পেশাল কিছু করি। হ্যাঁ, চাঁদ রাতের ওই এক্সকিউজে আমার ফ্রেন্ডের সাথে একটা মিট হয়, আমরা একসাথে বসে আড্ডা করি, গান গাই, এটা করি, মুভি দেখি বা রাস্তায় বের হই। আমার তো ফেভারিট টাইম হলো এখন রিসেন্টলি হয়েছে সাইকেল। আমার একটা ফ্রেন্ড আমার বার্থডেতে সাইকেল গিফট করছে। আচ্ছা, তখন আমি সবাইকে বলছি সাইকেলটা প্লিজ কিনো। তো আমি তো খুব রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকি, তো আমার সবার সাথে সাইকেল চালানো এটা আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা। ছোটবেলা একবার আমার একটা সাইকেল হাইজ্যাক হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, তো তখন ওইটার পর থেকে আমি আর সাইকেল কিনিনি, বিকজ আই ওয়াজ হার্ট ব্রোকেন। আমার সবচেয়ে ফেভারিট মোড অফ ট্রান্সপোর্টেশন ইজ সাইকেল অ্যান্ড দেন রিক্সা। তো এখন আমি সবাইকে বলতেছি চাঁদ রাতে প্লিজ চলো আমরা সাইকেল চালাইতে বের হই। আমার অনেক জেলাস ফিল হয় যে বাচ্চাগুলা যে সবাই একসাথে গ্যাং মিলে সাইকেল চালায় না, এটা আমি কখনো পাইনি আমার ছোটবেলায়। আচ্ছা, তো ওইটা আমি খুব চাই। আপনার ছোটবেলাটা কোথায় ছিল, মানে বড় হয়েছেন কোথায়? ঢাকাতেই? ঢাকাতেই বড় হয়েছি, হ্যাঁ এক সময়- ঢাকাতেই বড় হয়েছি। আমি জন্ম নেই হলো শরীয়তপুর গ্রামে, কিন্তু আমি ঢাকাতেই বড় হই। আমার জন্ম ওই বার্থ ডেটটাই গ্রামে করা হয় যেন সবাই একসাথে হতে পারে। আচ্ছা, তার মানে তো বলা যায় যে আপনি ছোট থেকেই ঢাকাতেই পেয়ে বড় হয়েছেন। হ্যাঁ। সো ছোটবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে যদি একটা ছোট্ট পার্থক্য দেখাতে বলি, কি মনে হয়? খুব রিসেন্টলি আমার খুব কাছের একজন খালাতো বোন, হ্যাঁ সেই আমার সবকিছু ছিল ইন আ ওয়ে, সে আমার বড় বোনের মতো ছিল। ইভেন আমার আপন বোনদের থেকে আমি ওর সাথে আরো বেশি ক্লোজ ছিলাম। তো শি ডাইড, শি পাসড অ্যাওয়ে ভেরি রিসেন্টলি, কানাডাতে থাকতো। তো ওর সাথে আমার সবচেয়ে বেস্ট টাইম যেত ঈদের সময়। শি ইজ নো লঙ্গার দেয়ার, সে আমার থেকে মাত্র 2 বছরের বড় ছিল। শি হ্যাড এ হার্ট অ্যাটাক আনফরচুনেটলি। তো ওটা বলে একটু খারাপ লাগে যে ছোটবেলায় ওর সাথে, ওর ভাই বোনদের সাথে আমার বেশি ঈদটা পালন করা হতো। আমরা ঈদের ওর বাসায় যেতাম বা ওর আমাদের বাসায় যেত, আসতো। অ্যাট এ পয়েন্ট আমরা একসাথে থাকতাম, দুইটা ফ্যামিলি অলমোস্ট। তো ঈদের ছোটবেলায় জিনিসটা একটু মিস করি। এখন বড়বেলাও তো আমরা ধরেন ও তো কানাডা থাকতো, তো ওর সাথে আমি দুটোকেই সোশ্যাল মিডিয়াতে ভিডিও কল করতাম, ওইটা তো এখন আর হবে না। এইটা আমি ওকে ছাড়া কাটাইছি। সো এটার জন্য আমার একটু মানে ইটস নট দ্য সেম আসলে, বিকজ আমার ফ্যামিলি কিন্তু অনেক বড়, 700, 800, 1000 মানুষজন, কাজিন এত বড়। আমার আম্মুর সাইডে হলো 8 জন বোন, 3 জন ভাই। বাবার সাইডে হলো 8 জন ভাই, 3 জন বোন, মানে একদম মিলিয়ে মানে ইউ নো আত্মীয়স্বজন হয়ে গেছে, ইনভার্টেড। তো এত কাজিন আমার একজনের সাথে জাস্ট ঘনিষ্ঠ ছিল, মানে একজনের সাথে আমি খালি কথা বলতাম, অন্য কারোকে আমি পাত্তাও দিতাম না, বা অন্য মানুষ আমাকে পাত্তাও দিত না। ওইটা আমি অ্যাকচুয়ালি মিস করি। এবার আমার মনে হচ্ছে যে আমার আম্মু বাবা মা ছাড়া ওই আমার কারোর সাথে আর স্পেন্ড করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, ঈদের সময় আমরা মন খারাপের দিকে না যাই। এই যে একটু আগে বলছিলেন না বয়স 30 হয়ে গেছে, এই ফ্যামিলি এত, এখন অনেকের মনে প্রশ্ন জাগে যে 30 হয়ে গেছে, রাকিন তাহলে বিয়ে করে ফেললেই তো রাকিনের সংসারে মানুষ বেড়ে যায়, ঈদ করার জন্য আরো অনেক মানুষ চলে আসে। আমাকে যারা চিনে তারা জানে যে আমি নিজেকে এতটাই ভালোবাসি। ধরেন আমি যদি 100 টাকা কামাই, ওই মানে খরচ বাদে 70 টাকা আমি নিজে ভোগ করতে চাই। আচ্ছা, 60-50 টাকা আমি নিজে ভোগ করতে চাই। ওইটাকে আমি আবার ডিভাইড করব ইনটু 25-25, ওইটা আমার পক্ষে সম্ভব না আসলে। আর আই হ্যাভ আ ডগ, আমার খরচ অনেক বেশি আমার ইনকামের থেকে ইন আ ওয়ে। তো সেখানে আমি আরেকজনকে ভাগ দিব। আর প্লাস প্রাইভেসি একটা জিনিস, আই লাভ প্রাইভেসি। বাট আমি একটা কথা বলি, আমি কিন্তু এঙ্গেজড। আচ্ছা, হ্যাঁ, বাট বিয়েটা যে করবো এটা নিয়ে আমিও একটু শিওর না যে এখন করা উচিত নাকি আরো পরে করা উচিত। ও শিওর না যে, ও তো বিদেশে থাকে এন্ড বিদেশে ঘোরাফেরা করে, সো ও শিওর না যে বিয়েটাকে এখন করা উচিত নাকি করা উচিত না। কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে তো এখন আপনি খুব ব্যস্ত, প্রায় নতুন নতুন কন্টেন্ট যাচ্ছে, কেমন যাচ্ছে আমি আগে এটা শুনে নিই। তারপর হচ্ছে পডকাস্ট করছেন, ভালোই যাচ্ছে। এখন আরো নতুন নতুন জিনিস নিয়ে কাজ করতেছি কন্টেন্ট ওয়াইজ। এখন তো বাংলাদেশের মানুষ আরেকটু স্মার্ট হয়েছে। আচ্ছা, আগে এক সময় আমি খালি মানুষকে বলতাম ম্যাস মানুষজন স্মার্ট না, বাট না, এখন ম্যাস মানুষ আস্তে আস্তে স্মার্ট হয়ে যাচ্ছে। তারা বুঝতেছে যে একই জিনিস আর কয়দিন তুমি খাওয়াবা। তো আমি তো কখনো খাওয়াইতাম না। আমার কথা হলো যে আমি আমার মতো পেসে যাব, তুমি লাইক করলে করো, না করলে নাই, এটা আমার কোনো যায় আসে না। কাজ অ্যাজ এ ক্রিয়েটার তো ক্রিয়েট করবেই। তো এখন আমার কাছে মনে হচ্ছে আমি যাই বানাচ্ছি না কেন মানুষজন একটু একটু বুঝে, এখন স্পুন ফিট করতে হয় না। সো আমার কাছে এখন মনে হয় যে আই এম মোর অ্যালাইন্ড উইথ মাই অডিয়েন্স, নট জাস্ট অডিয়েন্স, আমার যারা অডিয়েন্সও না
তারাও মনে হয় আমার কন্টেন্ট একটু হলেও বুঝে। আগে তো অনেক কিছুই মাথার উপর দিয়ে যেত, আমি বুঝি যে আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু একটু ডিফারেন্ট, সো ম্যাথ মানুষকে কানেক্ট করাটা আমি সবসময় একটু ডিফিকাল্ট মনে করতাম। ওইটা এখন একটু কম মনে হচ্ছে। মানুষ আমার সাথে বড় হচ্ছে, বয়সে বড় হচ্ছে, মানুষজন শিখতেছে, তো আমিও মানুষের থেকে শিখতেছি। রিসেন্টলি আপনার একটা কন্টেন্ট আমি দেখেছি যে অনেকে শেয়ার দিয়ে আপনাকে নিয়ে একটু বিরক্ত কিংবা অনেকে আপনার উপর রাগ হয়েছে। ধরুন একটা হচ্ছে সেনাবাহিনীর একটা কন্টেন্ট বানিয়েছিল, কে রাগ হয়েছে? কেউই তো রাগ হয় কিন্তু কিছু কমেন্টসে অনেকে সেনাবাহিনী যে লোক যারা হলো জুলাইয়ের সময় আমাদেরকে সেফটি দিয়েছে, যে ধরেন টাকা দিয়ে, তারা তো অনেক মজা পাইছে। তারা তো কল দিয়ে আমাকে বলছে অনেক ফানি হয়েছে, বাট বলছে যে এটা তো আর্মির অফিসারের আউটফিট না, এটা তো আনসার, এটা হলো সিকিউরিটি। আচ্ছা, এটা সিকিউরিটি থাকে না, সিকিউরিটির ইয়ে। তো বলতেছে যে খুব ভালো হয়েছে, ফানি হয়েছে। এগুলোর জন্য কি কোনো চাপ খাননি বা মনে হয় না এটা যে কিন্তু আমি আপনার রিস্কি হয়ে বুঝতে গেলাম হবে, আমার জন্য, এটা- এই ধরনের একটা আমি না, আমি কোনো চাপ খাইনি। আমি আর্মি থেকে আমি অনেক ভালো ইয়ে পাইছি। আমি যাদেরকে নিয়ে প্যারোডি করি তারা মজা পায়। আচ্ছা, আর আমি তো কাউকে অফেন্স ক্রিয়েট করে তো কমেডি বানাই না। আমার কমেডি যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে কাউকে গালিগালাজ করতেছি না, কাউকে তাদের সম্মানটা হানি করতেছি না। আমি তারা যেই কাজটা করছে ওই কাজের মধ্যে কিন্তু আমি আছি, রাইট? ধরেন আর্মির ইয়াটাই আমি যদি এক্সাম্পল দিই, ওই যে ব্যাট নিয়ে যে জিনিসটা, একটা গাড়িতে পিতা, ব্যাট পেয়েছিল, একটা অভিযান পুত্রের চালাচ্ছিল। ব্যাট ছিল, ওটা নিয়ে তাকে প্রায় 1 ঘন্টা হ্যারাস করা হয়েছে। তো আপনি বলেন অ্যাজ এ লজিক্যাল সিটিজেন, ওটা কি ঠিক ছিল? একটা ব্যাট নিয়ে না, অবশ্যই। গাড়ির পিছে একটা ব্যাট পাইছে, তার বাচ্চা তো তার সাথেই ছিল, তার বাচ্চা বলতেছে, সেও বলতেছে এই ব্যাটটা আমি নিজে আমার বাচ্চার জন্য আমি কিনছি। ওইটার রিসিট দেখাইতে হবে, কেন কিনছেন দেখাইতে হবে, কোয়েশ্চেনের উপর কোয়েশ্চেন। যেখানে অনেকগুলো গাড়ি কিন্তু প্যাস হয়ে যাচ্ছে, কার ডেকিতে অস্ত্র থাকে, ড্রাগস থাকে, আপনি তো জানেন না। তো ওই টাইমটা আপনি যখন দেখতেছেন ইটস আ ব্যাট, লিভ ইট, আপনার কাজটা ইয়ে করেন। আবার ভিডিও করতেছে ওইটা, তো ওইটা আমার কাছে আমি কিন্তু আর্মি বা যে কোনো পুলিশ সবাইকে রেসপেক্ট করি, বাট ওই কাজটাকে ধরে আমি প্যারোডি করবো। আমি তাদের পুরো হোল পার্সোনাল নিয়ে প্যারোডি করবো না। ধরেন এর আগে আমলে যে পুলিশগুলো, এখন তো জানি না যে পুলিশরা কি করবে, আগে তারা তো ঘুষ খেত, তারা তো ধরেন যানবাহনকারীদের থেকে চাঁদা নিত, ট্রাফিক পুলিশরা চাঁদা নিত, এটা তো ও প্রকাশ্যে আমরা দেখছি। তো ওইটা নিয়ে আমি প্যারোডি করবোই, ওটা আমার দায়িত্ব। আমি তো ধরেন সালমান মুক্তাদিরের মতো এরকম সাহসী কোনো কন্টেন্ট ক্রিয়েটর না যে আমি ডিরেক্টলি লিখবো। আমি যেভাবে করি, আমি করি কি, ওই জিনিসটা যে আমি বলতে চাই ওইটা আমি কন্টেন্টের থ্রুতে বলি। আমার কথা হলো যে আমি একটা পোস্ট না দিয়ে আমি তো একটা কন্টেন্ট বানাইতে পারি। কিন্তু আপনি যে বললেন একটু আগে যে সালমান মুক্তাদির মতো আমি সাহসী না, আমার কাছে মনে হয় যে আপনি আসলে কম সাহসীও না, একদম এটাও সত্য না। আমি মনে করি না সালমানের ধারে কাছেও আমি আছি। কারণ আপনি যে ধরনের কন্টেন্ট বানান, আমি দেখি যে সমসাময়িক প্রসঙ্গে আপনি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে অনেককে নিয়েই আপনি তাদের মানে ভুলগুলোকে একটা কন্টেন্ট আকারে প্রকাশ করছেন। অনেকেই এখন ধরুন আমি একটা দলকে মনে মনে সাপোর্ট করি, আপনি সেই দলের কাউকে নিয়ে কন্টেন্ট বানালেন, আমার কাছে কিন্তু দেখলাম যে রাকিন বেয়াদব, ও আমাদের লিডারকে নিয়ে বানালো। একটা দলের আমি তো সবাইকে নিয়ে বানাইছি। আমার লাস্ট কন্টেন্টটা কিন্তু ছিল, ধরেন 3টা পলিটিক্যাল পার্টিতে যারা ইলেকশন ছিল, 3 জনকে নিয়ে কিন্তু আমি বানাইছি। এক সময় আমরা বানাতে পারতাম না, এটা আপনিও পারতেন না অ্যাজ আ ইন্টারভিউয়ার, সাংবাদিক। আমরা কন্টেন্ট ক্রিয়েটর তো আরো পারতাম না, বিকজ আমাদের এটা মানুষজন বুঝে না যে আমরা পাবলিকলি আমাদের অ্যাড্রেস জানে, কতগুলো ব্র্যান্ড আমাদের অ্যাড্রেস জানে, কতগুলো যারা পিআর পাঠায়। পিআর বলতে হলো ধরেন কেউ তাদের বিজনেস থেকে একটা পাঞ্জাবি পাঠিয়ে দিল, তারাও আমাদের অ্যাড্রেস জানে, তারা আমাদের সাথে একটা ফেসও আছে। তো ইটস নট লাইক যে সাংবাদিকদের যেরকম একটা প্রেস কার্ড থাকে, সাংবাদিকরা যেরকম একটা নিরাপদে থাকে, যে আপনার একটা প্রোটেক্টেড একটা বাবলে থাকেন, আমরা কিন্তু থাকি না। সো ওই পর্যায় থেকে যে আমি বলেন, সালমান বলেন, কারিনা, ডানা, এনি ক্রিয়েটর, তারা যদি একটা টু শব্দ করে, আমি তাদেরকে বলি যে আপনারা অনেক করছেন এটা। তো সালমান তো অনেক কিছু করছে, তো আমি সালমানের সাথে কম্পেয়ার না, বাট অন্য আমি তো ভিতর টিম। ধরেন অন্য কন্টেন্ট ক্রিয়েটররা যারা যাই করতেছে না কেন, আমি এটা সবসময় বলি যে ভাই, তোমরা যে একটা টু শব্দ করো, ইটস গুড, বিকজ তোমাদের অ্যাড্রেস জানে, তোমাদের তো কোনো ব্যাকআপ নেই, তোমাদেরকে চাইলে তুলে নিতে পারে। আমাদেরকে কি থ্রেট দিছে না, দিছে তো, বাট ইটস ওকে। রিসেন্টলি আপনার কিছু পোস্ট আমি দেখলাম যে শেয়ার করছিলেন, আপনি প্রতিবাদ করছিলেন, যেমন ধরুন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আমরা দেখেছিলাম যে মাদক বিরোধী অভিযান চলছে, সেখানে কিছু সাধারণ মানুষকে একটা মানে সাধারণ মানুষ না, কিন্তু ওরা কিন্তু বাচ্চা। মানে সে বলছিল যে আমি এখানে জাস্ট শুটিং দেখতে এসেছি, ওই যে লাল শার্ট, আমার মনে আছে যে লাল শার্ট টি-শার্ট একটা জার্সি পরা একটা ছেলেটা খুবই ভদ্র দেখতে, খুব ভদ্র, নিজের ভাবে মানে নিজের স্বেচ্ছায় বলতেছে যে আঙ্কেল আমি এখানে আসছি শুটিংটা দেখতে। ওকে দেখলে কিন্তু কেউ বলবে না যে ড্রাগ এডিক্ট, রাইট? ও পকেট চেক করলো, কিছু পাইলো না,
থাপ্পড় দিয়ে ওকে পাঠিয়ে দিল, এটা কোনো কথা? থাপ্পড়টা কেন দিল? এখন এই ব্যাপারে তো মাঝে মাঝে পুলিশ একটা কথা বলে, সেটা হচ্ছে যে যখন আমরা একটা অভিযান চালাই অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং অনেক কিছু হয়ে যায়। এখন তার মানে পুলিশের মাথা যদি মানুষের থেকে যদি গরম থাকে তাহলে ওই পুলিশ না হওয়া বেটার না? তাহলে যে মাথা ঠান্ডা সেই তো পুলিশ হওয়ার যোগ্যতা রাখে। একটা অথরিটি ফিগারের মাথা যদি ঠান্ডা না থাকে, পুলিশ যদি জাস্ট ফিল্ডে বের হয়েছি বলে একটু গরম লাগে বলে আমি একটা চট থাপ্পড় লাগিয়ে দিলাম, তাহলে তোমাকে পুলিশ কে বানাইছে? তাহলে এই পুলিশ যে বানানো হয় বাংলাদেশে, এটা কোন ট্রেনিং এর মধ্যে যায়? সেটা অবশ্যই প্রশ্ন করা যায়, কিন্তু আমার কাছে আমি যদি রাকিন ভাই একটা বিষয় বলতে চাই, ধরুন 24শে জুলাই আগস্ট আন্দোলনের পর যদি আমরা দেখি যে পুলিশ যদি আসলে সহনশীল ভূমিকায় আসে, তখন দেখা যায় যে আসলে রাস্তাঘাট দখল করে যেখানে সেখানে বসে গিয়ে আন্দোলন হচ্ছে। আবার পুলিশ যখন কঠোর হচ্ছে তখন দেখা যাচ্ছে যে পুলিশ নিয়ে বিতর্ক হচ্ছে। তাহলে পুলিশও তো মানে একটু ইয়াতে পড়ে যাচ্ছে না যে আসলে তারা যাবে কোথায়? পুলিশের দায়িত্ব এরকম যে বাংলাদেশের যে জাতি আমরা, হ্যাঁ আমরা হলাম নাতিশীতোষ্ণ জাতি, মানে আমরা হলাম বাইপোলার জাতি, যেটা আমি বলি এরা কখনো একটা জিনিসের সেট থাকতে পারে না। হাওয়া যেদিকে বসবে, এটা আমার ক্ষেত্রেও সেম, হাওয়া যেদিকে বসবে আমি ওদিকেই যাবো। এখন পুলিশের দায়িত্ব হলো তারা তো আমাদের থেকে ভালো বোঝার কথা, তাদের কাজই হলো আমাদেরকে প্রোটেক্ট রাখার কথা। এখন তারা যদি ওই যে দ্বিমতে বা এইসবের ক্ষেত্রে যদি অতিষ্ঠ হয়ে যায়, তাহলে আমি বলবো যে আপনি একটা জব করেন। অন্য জব। পুলিশ হওয়ার জন্য ডিফারেন্ট একটা মন মানসিকতা লাগে, যে আপনার অনেক ধৈর্য লাগে, পেশেন্স লাগে। আপনাকে ধরে নিতে হবে যে আমাকে অনেক নির্যাতনের মধ্যে যেতে হবে, বাট আমার যেমন হিরো দেখেন, পুলিশ আর্মি দে আর সাপোজ টু বি আওয়ার হিরো। তাদের কাজই হলো আমাদেরকে প্রোটেক্ট করা। তারা যদি দুই একটা মন্তব্যে দুই একটা মানুষ প্রোটেস্ট করছে, ওটাতেই যদি মানে মাথা গরম হয়ে সিটিজেনের উপরে যদি আক্রমণ করে, তাহলে আপনি কোন টাইপের হিরো? কোনো মার্ভেল ডিসিতে দেখছেন সুপারম্যানরে করে না, মানে হ্যারাস করে না পাবলিক, ভুল বুঝে না? তো সুপারম্যান কি যায় কি লেজার দিয়ে কি সবাইকে মাইরা ফেলায়? আমার লজিক হলো এইটাই। পুলিশ হতে হলে, আর্মি হতে হলে আপনার একটা সহনশীলতার একটা ধৈর্য থাকতে হবে, এবং মাইন্ডটা অন্যরকম থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে। যদি ঈদের দিন আমরা আসলে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ঢুকে গেছি, আরেকটু আপনি ভোট দিয়েছেন এবার? ঈদেও কিন্তু পুলিশ এক্সিস্ট করে, সো আমরা ওটা কথা বলবো। আচ্ছা, আপনি ভোট দিয়েছেন এবার, আমি দেখলাম ফার্স্ট টাইম লাইফের ভোট, কেমন লেগেছে? ভোটের এক্সপেরিয়েন্স শুনতে চাই। আমি অনেক আগে একবার ভোট দিতে গিয়েছিলাম, তখন বলছে যে ভোটটা হয়ে গেছে। এবার বলছে, আমি এবারও কেন যদি মনে করছিলাম যে ভোটটা হয়ে যেতে পারে, কিছু কিছু নিউজ আসছিল যে ভোটটা তো আমার হয়ে গেছে। তো আমার তো কপাল খারাপ, আমি চিন্তা করছিলাম যে মেবি আমার ভোটটা হয়ে গেছে। তারপর যাই কি সুন্দর করে আমারটা খুবই স্মুথলি হয়েছে। আই ওয়াজ ভেরি হ্যাপি। আমার কেন্দ্রে, মানে আমাদের কেন্দ্রে যারা যারা ছিল, রাজুক স্কুলে ছিল, ইট ওয়াজ ডান সো নাইসলি। আমার কাছে মনে হয়েছে আমি একটা বিদেশে চলে আসছি। এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম কোনো টু শব্দ। এত মানুষ ছিল, মানে অনেক বড় হল তো, একজনও একটা মানুষ টু শব্দ করেনি। আমার কাছে, আপনি চোখ বন্ধ করেন, আপনার কাছে মনে হবে না যে এতগুলো মানুষ ছিল ওখানে। খুব সুন্দর নিরিবিলি, সবাই গিয়ে সিরিয়াল ধরে যে যার মতো করে। সব জায়গায় কিন্তু অভিযোগ মুক্ত ছিল তা না, সেটা গুটি কয়েক জায়গা হয়তো বা ছিল, গুটি জায়গাটা ছিল, বাট কিছু কিছু জায়গা আবার খুব ভালোভাবে হয়েছে, কিছু কিছু জায়গা খুব বাজেভাবে না। সেক্ষেত্রে রাকিন ভাই, আমার একটা অপশন হচ্ছে কি, আসলে দেশটা তো খুব একটা ছোট না, অনেকগুলা কেন্দ্র, আসলে হাতের 5 আঙ্গুল সমান না, দুই এক জায়গায় একটু একটু হতেই পারে। আই থিংক সেই তুলনায় বাংলাদেশে আমরা আগের তুলনায় অনেক ভালোভাবে দেখে অভ্যস্ত, তার তুলনায় অনেক ভালো ছিল। আগের তুলনায় আমি অভিজ্ঞতা জানতে চাই সেটা, যেদিন আপনি ভোট দিতে গিয়ে জানলেন যে আপনার ভোট হয়ে গেছে, সেদিন কি মনে হয়েছিল আপনার? যে আমি তখন অনেক ছোট ছিলাম, তখন আমার বয়স কত ছিল, 21 বা 22। হ্যাঁ, প্র্যাকটিক্যালি, নট পাসপোর্টে। আচ্ছা, তো তখন আমি এত কেয়ার করি নাই। আচ্ছা ঠিক আছে, ভোট যখন হয়ে গেছে থাকবে, আমি এত করি নাই। আচ্ছা, পডকাস্টের দিকে চলে আসি। আপনি নিজেও পডকাস্ট করছেন, আমাদের পডকাস্ট বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু খুবই জনপ্রিয়, রাইট? হ্যাঁ, পডকাস্টটা নিয়ে আপনার কাছে জানতে চাই, কেমন দেখছেন, কি মনে হয়? এখন অনেক ভালো দেখতেছি, এখন দেখতেছি যে অনেক পলিটিক্যাল ফিগার, অনেক পলিটিক্যাল পডকাস্ট হচ্ছে। সো দিস ইজ নিউ, বিকজ বাইরে কান্ট্রিতে বারাক ওবামা, তারপর ডোনাল্ড ট্রাম্পও কিন্তু পডকাস্টে গেছে, নর্মাল পডকাস্টে গেছে, কমেডিয়ানসদের পডকাস্টে গেছে। তো ওখানে ইটস অ্যান ওয়েলকামিং চেঞ্জ। বাট আমি এটাও দেখছি নির্বাচনের আগে কিছু কিছু দল একটা প্রোপাগান্ডা ক্রিয়েট করছে থ্রু পডকাস্ট, অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলছে, আমি নাম না নেই, মানুষজন বুঝবে। ওই দিক দিয়ে আমি বলবো যে কিছু কিছু মানুষজন খালি প্রোপাগান্ডা ক্রিয়েট করার জন্য একটা দলকে খালি নিয়ে আসছে। মানে একটা দলের, তুমি যখন পডকাস্ট করবা তোমার দুইটা দলকে নিয়ে আসতে হবে। জাস্ট একটা টিমের দুইটা এমপি কে নিয়ে আসবা বা প্রতিনিধিকে নিয়ে আসবা তা কিন্তু কথা না। আমি এরকমও দেখেছি কিছু কিছু পডকাস্টটা খালি ওই ধরেন ওই গ্রুপ, ওই পলিটিক্যাল টিমের খালি ওদের মানুষদেরকে নিয়ে আসে। তোমার তো দুইটা পার্সপেক্টিভ লাগবে।
বাট এখানে যেমন রামজান মিয়া ভালো ইয়ে করছে, সে দুইটা রমজান, পক্ষেই হ্যাঁ, মানুষ, হ্যাঁ। রামজান মিয়া, আই ওয়াচড হিজ পডকাস্ট। তারপর এশা রুশদিরও পডকাস্ট আমার খুব ভালো লাগে, আমি নিজেও একটা গেস্ট ছিলাম। রামজান মিয়াটাতে এখনো আমাকে ইনভাইট করে নাই। আচ্ছা ঠিক আছে, হবে very soon হয়তো। আই নো হিম পার্সোনালি, হি ইজ আ সুইট হার্ট, অনেক ভালো, অনেক মানে সুন্দরভাবে কথাবার্তা বলে, ভদ্র ছেলে। ওনার থেকে আমার ম্যানার্স শিখতে হবে, এত সুন্দরভাবে কথাবার্তা বলে। তো ওনার পডকাস্ট আমি অনেক দেখছি। অ্যান্ড এশা রুশদি, ফিমেলদের মধ্যে এশা রুশদি তো মানে ইজ কিলিং ইট, অ্যান্ড রামজান মিয়া। কিন্তু যেহেতু আপনিও পডকাস্টের সঙ্গে জড়িত রাকিন ভাই, একটা সময় কিন্তু আমরা পডকাস্টে গেস্ট বলতে কিন্তু দেখতাম যে হয়তো বা কন্টেন্ট ক্রিয়েটর আসতেছে, এটা আমিও করছি, I'm not happy সিঙ্গার with এরা it. আসতেছে। এখন সেই জায়গাটা কেন জানি মনে হচ্ছে যে পলিটিক্যাল ফিগারের দিকে চলে গেছে, হ্যাঁ, মানে এখন হোক, এবং মানুষ কিন্তু দেখছে। কেন এটা আমি কেন বলি, ধরেন এই যে টিপিক্যাল মিডিয়াতে আপনাদের এই যে ধরেন নিউজ ইয়েতে, এখানে একটা পলিটিক্যাল ফিগার কিছু একটা বললে, এক হলো টাইম তো নাই, তারপরে অনেক কিছু সেন্সর করা হয়। পডকাস্ট এই সেন্সরশিপেরটা পুরো কন্ট্রোল থাকে হলো যে পডকাস্টটা বানায়। সো একটা পডকাস্ট 1 ঘন্টার একটা এপিসোড হয়, ওই 1 ঘন্টা একটা মানুষ যখন কথা বলে, আপনি কিন্তু এই মানুষের সম্পর্কে ভালো কিছু বুঝতে পারবেন। নট অনলি যে কোন ওয়ার্ডসগুলো বলতেছে, পার্সোনালিটি কিন্তু বের হয়ে আসে 1 ঘন্টার ভিতরে। এই যে আমি যে একটা ইন্টারভিউ নিচ্ছি, এর মধ্যে অনেক মানুষের মনে করতে পারে আমি একটা খারাপ ছেলে, অনেক মানুষ মনে করতে পারে আমি একটা ভালো ছেলে, বাট আমি কথাগুলো কিন্তু বলতেছি ইম্পার্শিয়ালি। তো এই পডকাস্টগুলো ইম্পর্টেন্ট। আমি মনে করি এই পডকাস্টের জন্যই আমরা অনেক প্রতিনিধিদেরকে ভুল হয়েও ভোট দেইনি, উইচ ইজ গুড থিং, বিকজ এই পডকাস্টের থ্রুতেই বের হয়ে আসছে ওনারা কিরকম, কি আবল তাবল বলতেছে, মেন্টালিটি কিরকম। 1 ঘন্টা একটা এপিসোড ইজ ইনাফ। মানুষের সাথে 2-4টা কথা বলি, আপনি বুঝে যাবেন যে এই মানুষটা কিরকম অ্যাজ এ পার্সন, রাইট? সেখানে 1 ঘন্টা আপনি কথা বলতেছেন। তো অবভিয়াসলি আই থিঙ্ক এই পডকাস্টে পলিটিক্যাল ফিগার যে আসতেছে, এটা আরও আসা উচিত, অ্যান্ড 2 পক্ষের মানুষই আসা উচিত। জাস্ট যে বিএনপি আসবে না, জামাতে মানুষকেও নিয়ে আসেন, আওয়ামী লীগের মানুষকেও নিয়ে আসেন, তারপর আর কে আছে, এনসিপিদেরকেও নিয়ে আসেন, সবাইকে নিয়ে আসেন, সব প্রতিনিধিদেরকে নিয়ে আসেন। তারা দেখবেন কি ওই 1 ঘন্টার মধ্যে আপনি ওদের পার্সোনালিটি, ওরা কিরকম মানুষ হিসেবে কিরকম আপনি দেখবেন। কিন্তু একটা মজার বিষয় আছে, অনেক পলিটিক্যাল পার্সন বা জনপ্রিয় ব্যক্তি আছে, এরা কিন্তু আবার পডকাস্টে আসতে চায় না। এটা তাদের পার্সোনাল না, এখানে কি এমনটা হতে পারে যে আমার এরকম হয়েছে, আমার নিজের পডকাস্টে, আমি নাম না বলি, একটা বড় একটা স্টার, সে আমাকে টাইমও দিছে যে সে আসবে, আচ্ছা সে আসে নাই, সে অথচ আরেকটা পডকাস্টে গেছে। কেন আসেনি কেন আমি জানি না, মনে হয় আমাকে পছন্দ করে না, স্বাভাবিক। এইটাতে একটা ঘটনা শুনে ফেললাম যে আপনাকে টাইম দিল, ডেট দিল, কিন্তু আসেনি। কিন্তু আসেনি। পডকাস্টে গিয়ে বা আপনার কন্টেন্টে সুন্দর কোনো বিব্রতকর কোনো ঘটনা আছে নাকি শেয়ার করা যায়? না, আমার কিছু যাদেরকে নেই? আমি নিয়ে আসি তাদেরকে আমি নিজে ওয়েট করি। আর আমি তো ওই যে এশা রুশদি, তারপর রামজান মিয়ার মতো তো ভালো পডকাস্ট বানাই না, আমারটা হলো সব স্টার রিলেটেড ছিল। তো আমি নিজে ওদের থেকে শিখছি যে ওটার থেকে একটু দূরে সরে আসি। এটার জন্য আমি ইনবক্স ব্ল্যাক বানাইছি। ইনবক্সেরই আরেকটা স্পিন অফ, যেখানে হলো খালি ইম্পর্টেন্ট ডিসকাশন হবে। যেমন একটা ডিসকাশন ছিল হলো বেঞ্চটা, যারা হলো ভেপ নিয়ে হলো বাংলাদেশের ফার্স্ট মার্কেটটা স্টার্ট করে, তাদের একটা সংগঠন আছে। তো তাদেরকে নিয়ে করি যখন ভেপটা ব্যান করা হয়। তো আমরা একটা পুরো সুন্দর একটা ডিসকাশন ছিল, একটা ডক্টরও ছিল আমাদের সাথে এভার কেয়ারের। তো ফার্স্ট এপিসোড এরকম ছিল যে ভেপটা কি ব্যান করা উচিত নাকি উচিত না। আমার কারো পক্ষেও যাইনি, বিপক্ষেও যাইনি, আমরা পুরোটা অডিয়েন্সের উপর ছেড়ে দিছি। তারপরেও শাবনাম ফারিয়া আপুর সাথে ছিল, শাবনাম আপুর সাথে ছিল ফ্রেন্ডস, ফ্যামিলি, লাভ, রিলেশনশিপ, ম্যারেজ অ্যান্ড ডিভোর্স, এই টপিকগুলো নিয়ে। ওই এপিসোডটা অনেক ভাইরাল হয়েছে, 2টা এপিসোডই ভাইরাল হয়েছে। ওগুলো কিন্তু ইনবক্সের আন্ডারে না, ইনবক্স ব্ল্যাক। তো আমি এখন ইনবক্স ব্ল্যাককে নিয়ে মানে কাজ করতে চাই, ডিফারেন্ট টপিক নিয়ে। এক একটা এপিসোড হবে পুরো টোটালি ডিফারেন্ট দেন দি আদার।